সহকর্মীবৃন্দ, কূটনীতিকবৃন্দ এবং দেশি বিদেশি বিনিয়োগকারীগণ, উপস্থিত সুধীমণ্ডলী এবং এই মৎস্য উৎপাদন, বিতরণ, প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যারা সম্পৃক্ত এবং যারা এখানে শ্রম দেন, সকলকেই আমার আসসালামু আলাইকুম এবং শুভ সকাল জানাচ্ছি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার অ্যান্ড সি ফুড শো 2024 অনুষ্ঠানে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রথমে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। শ্রদ্ধা জানাই 15ই আগস্ট 1975 সাল, যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে নির্মমভাবে হত্যা করে। এরই পরে হত্যা করে আমার মা, আমার 3 ছোট ভাই সহ পরিবার পরিজন সহ প্রায় 18 জন সদস্যকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মহান মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছে সেই 30 লক্ষ শহীদ এবং নির্যাতিতা মা বোনদের প্রতি শ্রদ্ধা জানাই। সুধীবৃন্দ, আমাদের বাংলাদেশ ছোট্ট একটা ভূখণ্ড, আমাদের অনেক বড় জনসম্পদ, কিন্তু আমাদের বৈচিত্র্যময় মৎস্য সম্পদ রয়েছে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর সেটাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদের এই সম্পদ ব্যবহার করেই এদেশকে উন্নত করে গড়ে তুলবেন। তিনি মৎস্য সম্পদ এবং মৎস্য চাষের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে মাছ হবে দেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। মাছকে তিনি গুরুত্ব দিয়েছিলেন যে আমাদের এই মৎস্য সম্পদ এটাই বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় সম্ভব উৎস হিসেবে কাজ করবে। এবং তিনি 1972 সালে সদ্য স্বাধীন দেশ, রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, খাবার নেই, ঘর বাড়ি সব বিধ্বস্ত, 1 কোটি শরণার্থী, তাদের পুনর্বাসন, এই সমস্ত কাজ একদিকে যেমন করেছেন, রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল ব্রিজ সব ভাঙা, সব বিধ্বস্ত, সেগুলি যেমন মেরামত করেছেন, পাশাপাশি আমাদের এই সম্পদ যাতে আরও বৃদ্ধি পায় সেদিকেও নজর দিয়েছেন। এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যে বন্ধুপ্রতিম দেশ সোভিয়েত রাশিয়া, তখন সোভিয়েত ইউনিয়ন, তা সেখান থেকে প্রায় 10টা বাণিজ্যিক ট্রলার তিনি সংগ্রহ করেন, যে বঙ্গোপসাগরে আমাদের যে মৎস্য ভাণ্ডার আছে সেখান থেকে মৎস্য যাতে আহরণ করতে পারেন। এবং পরবর্তী তিনি 1973 সালে মেরিন ফিশারিজ একাডেমি প্রতিষ্ঠা করেন। এই একাডেমির মাধ্যমে এই মৎস্য সম্পদ আহরণ বা গবেষণা এর জন্য যাতে জনশক্তি তৈরি হয় সে ব্যবস্থা তিনি নিয়েছিলেন। এবং আমাদের বঙ্গোপসাগরে আমাদের যে অধিকার আছে সেই অধিকার অর্জনের জন্য 1974 সালে তিনি দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট প্রণয়ন করেন। আমাদের এটা মাথায় রাখতে হবে, এই যে সমুদ্র সীমা আমাদের অধিকার, এবং 1974 সালে জাতির পিতা আইন করে যান। জাতিসংঘ কিন্তু এই আইন করেছিল তার অনেক বছর পরে, 1982 সালে। দুর্ভাগ্যের বিষয় হলো 1975 সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রায় 21 বছর ক্ষমতায় ছিল, এরা কেউ কিন্তু এই যে সমুদ্রে আমাদের যে অধিকার সেই অধিকারের বিষয়টা কোনো নজরই দেয়নি, বা এই অধিকার প্রতিষ্ঠা করারও কোনো পদক্ষেপ নেয়নি। অথচ আমাদের কিন্তু আইন করা ছিল। আওয়ামী লীগ 21 বছর ক্ষমতা আসার পরে আমরা সমাধান করি, একদিকে মিয়ানমার, একদিকে ভারত, এই 2 দেশের সাথে আমাদের যে অংশটা সেটা আমরা অর্জন করেছি। সেটাও আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দফা অনেক কাজ আমরা করেছি, আনক্লজে সই করি, দ্বিতীয় দফায় সরকার আসার পর এটা আমরা সমাধান করি। আজকে আমাদের বঙ্গোপসাগরে বিশাল সমুদ্র উপকূল রয়েছে, সমুদ্র সীমা রয়েছে, আর তাছাড়া বাংলাদেশ প্রাকৃতিক যে পরিবেশ, অসংখ্য নদ নদী খাল বিল ভরা। কাজে আমাদের খাল বিল জলাশয় সেখানে অফুরন্ত ভাণ্ডার রয়েছে আমাদের। সেখানে মৎস্য বা সি ফুড ইন্ডাস্ট্রির কাঁচামালের উৎস। আমাদের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু, অনুকূল জলবায়ু, সমৃদ্ধ বৈচিত্র্যময় মৎস্য চাষের উপযোগী একটা আদর্শ পরিবেশ রয়েছে।
আর সেটা আমরা আরও উন্নত করবার পদক্ষেপ নিয়েছি, অনেকটা সাফল্য অর্জন করেছি এবং আমরা আরও করব ভবিষ্যতে। কাজে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে এই মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আর্থসামাজিক উন্নয়নে যেহেতু এই খাতটা আরও অবদান রাখতে পারে সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি। আমাদের এই টেকসই স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব মৎস্য সম্পদ আহরণ, সংরক্ষণ এবং মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবসম্মত নীতি ও কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন আমরা করছি, যার ফলে আজকে বিশ্বে শীর্ষ মাছ উৎপাদনকারী দেশগুলির মধ্যে বাংলাদেশ একটা অবস্থান সৃষ্টি করতে পেরেছে। আমরা অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। 2022-23 অর্থবছরে বাংলাদেশে মাছের মোট উৎপাদন ছিল 49.1 লাখ মেট্রিক টন, যার 58%-এরও বেশি এসেছে মৎস্য চাষ হতে। কাজে মৎস্য চাষের উপর গুরুত্ব দিয়েছি। আর বর্তমানে বিশ্বে ইলিশ উৎপাদনে আমরা প্রথম স্থানে আছি, আর আভ্যন্তরীণ মৎস্য আহরণে আমরা দ্বিতীয় স্থানে, অর্থাৎ আমাদের যে নদী নালা খালবিলের মাছ সেই মাছ উৎপাদনে। তেলাপিয়া উৎপাদনে আমরা চতুর্থ এবং চাষের মাছ উৎপাদনে পঞ্চম স্থান অধিকার করে আছি। এখানে আমি একটু বলতে চাই যে আমাদের উদ্যোগ সবসময় ছিল যে মৎস্য কীভাবে আমরা উৎপাদন বাড়াবো। তার কারণ হচ্ছে আমাদের আমিষের যে চাহিদা এবং যে আমিষটা হচ্ছে সবথেকে নিরাপদ সেটা আসে মাছের থেকে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা আমাদের এই প্রবৃত্তিটা যাতে ধারাবাহিকভাবে সেই ব্যবস্থা নিই। আমি যখন 96 সালে সরকারে আসি, আমি দেখি আমাদের আসলে গবেষণায় কোনো অর্থ বরাদ্দ ছিল না, আর গবেষণা হতো শুধু তেলাপিয়া আর ওই কার্প মাছ থেকে, ওই দুটো নিয়েই গবেষণা। তখন আমি যে এই দুটো তো গবেষণার দরকার নাই, তেলাপিয়া নিজের থেকেই অনেক বেশি উৎপাদন বাড়ে। আর তেলাপিয়া মাছের একটা সবথেকে আমি দেখেছি প্রাকৃতিকভাবে তাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হলো এই মাছ তার যে ছোট ছোট পোনা হয়, এই পোনাগুলি কিন্তু মাছ সংরক্ষণ করে, অর্থাৎ শত্রু দেখলেই মাছ তার মুখের ভিতরে সমস্ত পোনাগুলি নিয়ে নেয়। আমরা জানি বাংলা ভাষায় কথা আছে, মাছের মার পুত্র শোক। এটা হয়তো সাধারণভাবে কথাটা প্রচলিত, কিন্তু তেলাপিয়ার বেলায় কিন্তু এটা ভিন্ন। মা মাছ সবসময় কিন্তু এই মাছ রক্ষা করে। আমি একটু মাঝে মাঝে মাছ ধরি, তো অনেক সময় দেখা গেছে এই তেলাপিয়া মাছ যখন তুলে ধরলাম বড়শিতে, আবার হুইল বড়শিও আছে, আবার এমনি ওই বাঁশেরটাও আছে, তোলার পর অনেক সময় দেখা যায় ওর মুখ থেকে অনেক বাচ্চা বেরো, আমরা তাড়াতাড়ি ওটা আবার ছেড়ে দিই, আর ছোটো ছোটো হলে তো ছেড়ে দিই। কিন্তু এটা কিন্তু আমরা এমনি মানুষ যখন শুনেছি, আবার নিজের চোখেও দেখেছি। কাজে ওটা দিয়ে এত গবেষণার দরকার নেই। তখন আমাদের দেশীয় যত মাছ আছে সেইগুলোর উপরে আমরা গবেষণার পদক্ষেপ নিই। আমি বাগেরহাটে চিংড়ি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে দিয়েছি। চাঁদপুরে আমাদের তো ইলিশ গবেষণা ইনস্টিটিউট আছে এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউট, এগুলি কিন্তু আমরা করেছি এবং সেখানে এখন সব ধরনের এবং দেশীয় অনেক প্রজাতির মাছ হারিয়ে গিয়েছিল, সেগুলো আস্তে আস্তে আমরা পাচ্ছি। তবে সমুদ্রে এই যে বিশাল সমুদ্র সীমা অর্জন করবার পর এই সমুদ্রের মৎস্য আহরণের দিকে আমাদের আর একটু নজর দিতে হবে। ইতিমধ্যে আমাদের যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, সেখানে 2025 সালের আমরা 50 লাখ মেট্রিক টন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে 2030 সালের মধ্যে 65 লাখ মেট্রিক টন এবং আমাদের যে লক্ষ্য 2041 সালের যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, সে ভিশন 2041, এর মধ্যে আমরা 85 লাখ মেট্রিক টন মাছ যেন আমাদের উৎপাদন হয় সেই দিকে লক্ষ্যমাত্রা আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। আমাদের সরকার আমাদের নির্বাচনী ইশতেহার যে 2024, সেখানে কিন্তু আমরা 2028 সালের মধ্যে আমাদের দেশের মানুষের দৈনিক আমিষ যেটা গ্রহণ করবে যেটা অতিরিক্ত মাছের থেকে যেন আসতে পারে, অর্থাৎ প্রায়
67.80 গ্রাম থেকে 75 গ্রামে যাতে উন্নীত হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের দেশের জাতীয় উন্নয়নে আমাদের মৎস্য খাতে যেটা আমরা বিদেশে রপ্তানি করে অনেক অর্থ উপার্জন করি, কাজে এটা একটা অন্যতম অবদান। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের উৎপাদন বাড়ানো এবং সেটা যাতে নিরাপদ হয় সে ব্যবস্থা করা। আসল কথা হলো, আমি যখন আসি দেখি আমাদের যে হ্যাচআপগুলি, যেটা মৎস্য অবতরণ কেন্দ্রগুলি, সেগুলি আসলে খুব একটা ভালো পরিবেশ ছিল না। আমরা উদ্যোগ নেই আলাদাভাবে। আমার এখনও মনে আছে সেই 96-97 সালের দিকে 40 কোটি টাকা আমি মৎস্য ব্যবসায়ীদের দিয়েছিলাম যে প্রত্যেকটা অবতরণ কেন্দ্র যেন স্বাস্থ্যসম্মত হয় এবং উন্নত হয়, আন্তর্জাতিক মানসম্পন্ন হয়, সেভাবে আমরা করেছি। আর এখন আমাদের সবগুলি আন্তর্জাতিক মানসম্পন্ন, সেভাবে আমরা করতে পেরেছি। আমাদের জিডিপিতে, জাতীয় জিডিপিতে মাছের যে অবদান 2.53%, কৃষিজ জিডিপিতে 22.26% মৎস্য খাতের অবদান, আর মৎস্য খাতে তার নিজের খাতে হচ্ছে 2.81। কিন্তু আমাদের বহু মানুষ এই মৎস্য উৎপাদনের সাথে জড়িত, প্রায় 2 কোটি মানুষ কিন্তু জড়িত। কিন্তু আমি আমাদের যুব সমাজ যারা ইয়াং জেনারেশন তাদেরকে বলবো তারাও কিন্তু এই মাছ চাষের দিকে নজর দিতে পারে, কারণ আমাদের নদী নালা খাল বিল এত বেশি, আর আমাদের মাটি এবং পানি দুটোই অত্যন্ত উপযুক্ত। আর মিষ্ট পানি তো আছেই, তাছাড়া সাগরে আমরা বিশাল সমুদ্রসীমা পেলাম, সমুদ্রসীমা থেকে মৎস্য আহরণ আমরা করছি, কিন্তু ডিপ সি থেকে, গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণে এখন আমরা তেমন কোনো ব্যবস্থা নিতে পারিনি, কারণ আমাদের মৎস্য ব্যবসায়ীদের অনেক চেষ্টা করেও সেই লং লাইনার মৎস্য আহরণ করার যে ব্যবস্থা সেটাতে কেউ আসতেই চায় না। 2-4 জন যারাও আসে তারা বোধহয় সেখানে অর্থ বিনিয়োগ করতে চায় না। এর জন্য আমাদের দরকার হচ্ছে বিদেশি বিনিয়োগ, এটা হলো বাস্তবতা, তাহলে হয়তো এটা আমরা করতে পারবো। আমাদের মৎস্যজীবী, খামারি, সরবরাহকারী, প্রক্রিয়াজাতকারী, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা অনেকেই আছে এই সেক্টরে কাজ করে। তবে আমরা এখন ব্লু ইকোনমি ঘোষণা দিয়েছি, এই যে সমুদ্র সীমা পাওয়ার পর সমুদ্র সম্পদ আহরণ করা। এই সমুদ্র সম্পদে হ্যাঁ আমাদের খনিজ সম্পদ, তেল, গ্যাস এগুলি যেমন আহরণ করতে হবে, তার মাঝেও আমাদের যেমন গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণ, তাছাড়া সি উইড সেটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মানে সম্পদ, যেটা কিছুটা আমরা পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেছি, সেটা আমরা আরও করতে পারি, সেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। তাছাড়া আমরা সি ফুড এবং অ্যাকুয়াকালচার সেক্টর, এটা বৈশ্বিক বাজারে যাতে স্থান পায় বা সেই স্ট্যান্ডার্ড নিয়ে যদি করতে পারি, সেই দিকে আমাদের বিশেষ আরও নজর দেওয়া দরকার। কারণ এখনকার দিনে আমি দেখি আমাদের এমনকি বিদেশে যারা একসময় খুব বেশি মাংস খেত তা এখন মাছের দিকে ঝুঁকে গেছে। কাজে এটাকে যদি আমরা ভ্যালুয়েটেড করতে পারি তাহলে আমরা আরও বেশি মাছ রপ্তানি করতে পারবো। আমরা চিংড়ি রপ্তানি করি, কিছু অন্যান্য মাছ রপ্তানি করি, কিন্তু সেই সাথে সাথে আমরা এই সমুদ্র মাছগুলি বা আমাদের দেশীয় মাছগুলিকেও আমরা যদি প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে পারি, আমাদের বিরাট একটা সুবিধা সেখানে আমরা পাবো। ইতিমধ্যে আমাদের যেমন বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃত ব্ল্যাক টাইগার, স্প্রিম্প বা বাগদা চিংড়ি স্বাদ, বর্ণ আকারে অনন্যতার কারণে আন্তর্জাতিক বাজারে ভোক্তাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে এখন আবার নতুন ধরনের আরও মাছ এসে গেছে, সেগুলো আমাদের দেখতে হবে। আমরা রপ্তানির মধ্যে যেমন চিংড়ি, গলদা, হরিণা, চাকা চিংড়ি, কাঁকড়া, ক্যাটল ফিশ, কুচিয়া, এই যে বৈচিত্র্যময় স্বাদুপানি মাছ এগুলো আমরা রপ্তানি করি। সামুদ্রিক মাছ আরও আমাদের উৎপাদন বাড়ানো একান্তভাবে দরকার বলে আমি মনে করি। আমাদের বিশ্ববাজারে যদি মাছ রপ্তানি করতে হয় তো মাছের যে মান সেটা মানসম্মত হতে হবে। সামুদ্রিক মৎস্যজাত পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য মাছের উৎপাদন, সংরক্ষণ, পরীক্ষাকরণ এবং রপ্তানি চেইনের সর্বত্র কঠোরভাবে গুণগত মান নিশ্চিত আমরা করি। ইতিমধ্যে আমরা যেমন টেস্টিং ল্যাবরেটরি করে দিয়েছি, বেশ আমাদের 3টা ভালো টেস্টিং ল্যাবরেটরি আছে, কারণ আমরা বিদেশে রপ্তানি করতে হলে আমরা এই টেস্টিং ল্যাবরেটরিতে
গবেষণা করেই কিন্তু প্রক্রিয়াজাত করে আমরা মাছ রপ্তানি করে থাকি। আমাদের চিংড়ি গবেষণা ইনস্টিটিউট এবং ইলিশ গবেষণা ইনস্টিটিউট, সেখানেও সবসময় আমরা বিদেশে রপ্তানি করতে গেলে এটা টেস্টিংটা এবং সেটাকে মানে প্যাকেজিং, এই দুটোর দিকে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হয় এবং সেটা আমরা কিন্তু বর্তমানে দিয়ে যাচ্ছি। কারণ এর আগে কিছু ঘটনা ঘটেছিল আমি আসার মানে সেই 96-এর আগে, এখন আর সেই সমস্যা নেই। পাশাপাশি আমাদের সমুদ্রের, এখন গভীর সমুদ্রের এই সম্পদটা আমরা কীভাবে আহরণ করব এবং নিজেদের কাজে লাগাবো, সেদিকে আমাদের আরও বেশি মানে নজর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের দেশটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, কারণ আমাদের আর সারা বিশ্বে সি ফুডের চাহিদাও বাড়ছে। কাজে এটাকে আমরা যত বেশি আরও করতে পারবো, ততই আমি মনে করি যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের আজকে যে অ্যাকুয়াকালচার এবং সি ফুড শো নীতি নির্ধারক এবং স্থানীয় আন্তর্জাতিক ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক একটা ব্যবসায়িক সংলাপ এবং নেটওয়ার্ক প্রতিষ্ঠার একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম, যা পারস্পরিক বোঝাপড়া, অংশীদারিত্ব, জ্ঞান প্রযুক্তি আদান প্রদানের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমি আশা করি যে আমাদের যুব সমাজও আরও বেশি এগিয়ে আসবে। তাহলে কিছু সামান্য ট্রেনিং লাগবে এবং মাছ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, এই ব্যবসাটার সাথে আমাদের যুব সমাজ যত বেশি যুক্ত হবে। এসএমই ফাউন্ডেশন থেকে আমরা অনেক ঋণ দিয়ে থাকি, সেখানে ছেলে মেয়ে উভয়ের জন্য, মেয়েদের জন্য একটু বিশেষভাবে আমরা মানে সুবিধা দিয়ে থাকি। কাজে সেদিকে সবাই আরও এগিয়ে আসবেন সেই আশা আমরা করি। আর সেই সাথে সাথে যারা বিনিয়োগকারী তাদেরকেও আমরা আহ্বান করব, কারণ আমাদের যে সমুদ্র সম্পদ, সেখানে আজকে আমরা এটা যেমন আমাদের খনিজ সম্পদের কথা বললাম, সিউইড, তারপরে তাছাড়াও শামুক, ঝিনুক, মুক্তা, সমুদ্রের পানি থেকে আমরা লবণ উৎপাদন করি। এখন আরেকটা হচ্ছে সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদন, হাইড্রোজেন ইলেকট্রিসিটি, সেটার উপরে গবেষণা চলছে। ইনশাআল্লাহ আমরা সেটাও করতে পারবো। কাজে এই সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি, ব্লু ইকোনমি, এটাকে আমরা আরও সমৃদ্ধশালী করতে পারবো। সেই ক্ষেত্রে আমি আশা করি যারা বিনিয়োগকারী আজকে বাংলাদেশে এসেছেন বা যারা আমাদের দেশি বিনিয়োগকারী, আপনারা যৌথভাবে এই বিনিয়োগের ক্ষেত্রটা আবিষ্কার করা এবং এখানে আরও বিনিয়োগ করতে পারেন। আমাদের বিনিয়োগের ক্ষেত্রে বিডা একটা বিরাট ভূমিকা রাখে। আমরা তাদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেতে পারেন এবং বিনিয়োগের ক্ষেত্রে আমরা অনেক বেশি সুবিধা দিয়ে থাকি। সেখানে যে কেউ বিনিয়োগ করতে পারেন, তার যে লভ্যাংশ খুব সহজে তারা সেটা নিয়ে যেতে পারেন এবং ব্যাংকের লেনদেনটাও আমরা অনেক সহজ করে দিয়েছি। সেখানে আপনি অর্থ রাখতে পারেন, সেটা আবার নিয়ে যেতে পারেন। অফশোর অ্যাকাউন্ট খোলারও সুবিধা রয়ে গেছে, সেই সুবিধাও আমরা করে দিয়েছি। সেখানে খুব ভালো উচ্চহারে সুদও পেতে পারেন, আবার এখানে বিনিয়োগও করতে পারেন। কাজে আমি দেশি বিদেশি বিনিয়োগকারী তাদের সবাইকে আহ্বান করব যে আপনারা আসেন, বাংলাদেশে বিনিয়োগ করেন আর এই সম্পদটা আমাদের আরও কাজে লাগান। আমরা যেন আরও কাজে লাগাতে পারি সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। আজকে চকরিয়াতে যে জায়গার কথা বলা হলো, আমি চকরিয়া গিয়েছি, বদরখালি গিয়েছি, বিভিন্ন জায়গায় আমার যাওয়া আছে। যে জমিটা চাচ্ছে, এই জমিটা কোথায় কী অবস্থা আছে সেটা আগে আমি দেখতে চাই। কারণ আপনারা জানেন যে মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, সমস্ত বদরখালি, এই সব জায়গায় আমাদের বিরাট বিনিয়োগ চলছে। এবং কক্সবাজার আমাদের একটা মানে এমন একটা সমুদ্র যেখানে 80 মাইল অর্থাৎ প্রায় 124 কিলোমিটার লম্বা স্যান্ডি সি বিচ। এই জায়গাটা আমরা পর্যটকদের জন্য আরও সুন্দরভাবে ডেভেলপ করতে চাই, উন্নত করতে চাই, পর্যটক আকর্ষণ করার জন্য। এবং কক্সবাজার আমরা আন্তর্জাতিক মানের বিমানবন্দরও নির্মাণ কাজ শুরু করেছি এবং রেল স্টেশন এবং চট্টগ্রামের সাথে বা ঢাকার সাথে সরাসরি রেল যোগাযোগও আমরা স্থাপন করেছি। এবং আমাদের সি রুটেও আমাদের দেশের সাথে আমাদের প্রতিবেশী দেশ অর্থাৎ বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল এবং আমাদের ইন্ডিয়ান যে ওশান, এই ইন্ডিয়ান ওশনের যে কান্ট্রিগুলি
বঙ্গোপসাগরের যে দেশগুলি, এদের সঙ্গে এই সি রুটে ব্যবসা বাণিজ্য বাড়ানো, এদিকেও আমাদের একটা বিরাট সম্ভাবনা, এবং সে ব্যাপারে আমরা আলোচনাও করছি, সে কাজটা আমরা করবো। কাজে শুধুমাত্র মাছ চাষের জন্য 7,000 একর জমি দেব বা কোন জায়গাটা দিলে আমার এই কক্সবাজারের যে মানে সমুদ্র সীমাটাও ঠিক থাকবে, কারণ আমরা ইতিমধ্যে একটা উদ্যোগ নিয়েছি, আপনারা জানেন যে আমরা যে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করছি, সেখানে আমরা মিরেশ্বরাই বঙ্গবন্ধু স্পেশাল ইকোনমিক জোন করছি। আমার লক্ষ্যটা হচ্ছে যে এই জায়গা থেকে মেরিন ড্রাইভ তৈরি করে একেবারে কক্সবাজারের আমরা টেকনাফ পর্যন্ত এই মেইন ড্রাইভ নিয়ে যাব। এই মেইন ড্রাইভটা যখন হবে, এটা একদিকে যেমন আমাদের সমুদ্র রক্ষাও পাবে, আমাদের জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে, আপনি গাড়ি চালিয়ে ওখান থেকে সোজা টেকনাফ পর্যন্ত যেতে পারবেন। তো সেইভাবে আমরা এটাকে ডেভেলপ করতে চাই। কাজেই আমাদের মাননীয় মন্ত্রীও বলেছেন, আবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও 7,000 একর জমির কথা বলেছেন। আমি না দেখে 1 ইঞ্চি জমি দেবো না। ওটা আমরা কী কাজে লাগাতে পারি আগে সেটা আমরা দেখব। আর যদি এটা মৎস্য চাষের জন্য যদি শুধু হয়, আমার আপত্তি নেই। তবে বদরখালিতে আপনারা নিতে পারেন। বদরখালি আমি নিজে গিয়েছি, সেখানে চিংড়ি লবণ চাষিদের সম্মেলন করেছিলাম, তখন আমি অপোজিশনে ছিলাম, আমি সরকারে ছিলাম না। তখন আমাদের লবণ চাষি চিংড়ি চাষিদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সেখানে একটা সম্মেলন করেছিলাম। সেই জন্য ওই জায়গাটা আমার চেনা আছে, কারণ আমি ওটা সাগর পাড়ি দিয়ে, স্পিড বোটে সাগর পাড়ি দিয়েই এসেছি, যাতায়াত করেছি। কাজে তবে হ্যাঁ, কক্সবাজারে আগে কিন্তু কোনো হ্যাচারি ছিল না। সেই হ্যাচারিটা কিন্তু আমার সময় আমি করে দিই। প্রাকৃতিক উপায়ে শুধু চিংড়ি পোনা তোলা হতো, সেখানে আমরা হ্যাচারির ব্যবস্থাও করে দিয়েছিলাম। কাজে সেইভাবে আমি একবারে সরাসরি কথা বলবো না, আমি জিনিসটা দেখে বুঝে তারপর দেবো। তবে আমাদের এটাই করতে হবে যে আমাদের এই বিশাল সমুদ্র সীমা আর যেটা আমরা অর্জন করেছি, সেটার দিকে আমাদের আরও নজর দিয়ে এটাকে যথাযথভাবে বাংলাদেশের ইকোনমিতে যেন আরও বেশি অবদান রাখতে পারে, আমাদের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে, সেইভাবে আমরা কাজ করব। পাশাপাশি এখানে বিশাল কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। খুরুশকুলে আমরা 1991 সালে ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত 4,000 পরিবার, তাদেরকে আমরা কিন্তু একটা স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি। ফ্ল্যাট নির্মাণ করে সেই খুরুশকুলে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি। আর ওই খুরুশকুলেই কিন্তু সি উইড এখন উৎপাদন পাইলট প্রজেক্ট শুরু হয়ে গেছে। আর এরা মৎস্যজীবী, মাছ চাষ করে, মাছ শুকায়, শুটকি মাছ যেটা ড্রাইড ফিশ, এটারও কিন্তু বিরাট চাহিদা সারা বিশ্বব্যাপী। কাজেই ওখানে আমার খুব একটা দৃষ্টিনন্দন সুন্দর এই শুটকি মাছের একটা কেন্দ্র তৈরি করব, সে পরিকল্পনাও দেওয়া আছে, কিছু কাজও শুরু হয়েছে। কাজে আমাদের এই সম্পদকে আমরা আরও মানে এর শৈবাল থেকে শুরু করে খনিজ সম্পদ সব কিছুর জন্য আমরা কাজে লাগাতে পারি, সেভাবে আমাদেরকে মানে দৃষ্টি দিতে হবে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার অ্যান্ড সি ফুড শো 2024-এর সফলতা কামনা করে আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।